আসসালামু আলাইকুম। আজ ৩০শে এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির দিয়ে কি করছে ভারত? কেন ফজলুরকে কঠোর নিন্দা করল ৭০ মুক্তিযোদ্ধা? শত্রুকে হার্ট অ্যাটাক করাতে চায় ইরান। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ সীমান্ত বরাবর নদী তীরবর্তী অঞ্চলে কুমির ও বিষধর সাপ ছাড়তে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এ সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবর পেশও করেছেন বিএসএফ কর্মকর্তারা। এই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তের যেসব এলাকায় বেড়া দেওয়া কঠিন, সেসব জায়গায় কুমির ও বিষধর সাপ ছেড়ে দিলে সেগুলো অনুপ্রবেশ ও চোরাচালানের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ হিসেবে কাজ করবে। ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত আছে বাংলাদেশের। এই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই ৫ প্রদেশের সঙ্গে মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। দীর্ঘ এই সীমান্তটি কিছু দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গিয়েছে। এসবের মধ্যে রয়েছে নদী এবং জলাভূমিও। বিএসএফ জানিয়েছে, এসব জায়গায় বেড়া দেওয়া অসম্ভব। বিএসএফের মূল কাজের এলাকা বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত। গত ২৬ মার্চ বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বাহিনীর পূর্বাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথের ফাঁকগুলোতে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা খতিয়ে দেখার বিএএফ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় ৩,০০০ কিলোমিটার জুড়ে বেড়া দিয়েছে নয়াদিল্লি, কিন্তু বাকি অংশে রয়েছে জলাভূমি ও নদী তীরবর্তী এলাকা, যার উভয় পাশে স্থানীয় জনগোষ্ঠী বসবাস করে। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বিএসএফ তার ইউনিটগুলোকে সীমান্তবর্তী নদীপথের ফাঁকফোকরগুলো সরীসৃপের ব্যবহারের জন্য কতখানি উপযোগী তা নিবিড়ভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এই খবরটি প্রথম প্রকাশ করে ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। গত বছর ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল ভূখণ্ড সত্ত্বেও বিএসএফ বাংলাদেশ থেকে অবৈধ সীমান্ত পারাপার এবং নথিবিহীন অভিবাসন রোধে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। তবে সেই প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছিল, নদী তীরবর্তী ও নিচু এলাকা, সীমান্তের নিকটবর্তী বসতি, বিচারাধীন ভূমি অধিগ্রহণ মামলা এবং সীমান্তবাসীর প্রতিবাদের মতো কিছু সমস্যাপূর্ণ এলাকার কারণে এই সীমান্তের নির্দিষ্ট কিছু অংশে বেড়া স্থাপনের কাজ ধীর হয়ে গেছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার গত বেশ কয়েক বছর ধরে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। বিজেপির অভিযোগ, সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ব্যাপক হারে প্রবেশের কারণে এসব রাজ্যের জনবিন্যাস বা ডেমোগ্রাফির পরিবর্তন ঘটছে। তবে বিজেপির বলে মনে করেন ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল সীমান্ত বিশেষজ্ঞ অংশুমান চৌধুরী একে একটি অশুভ, বিপজ্জনক এবং হাস্যকর বলে উল্লেখ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, এটি একই সঙ্গে অশুভ, বিপজ্জনক এবং হাস্যকর পরিকল্পনা। এটা উদ্ভট। আপনি সীমান্ত এলাকায় সাপ কুমির ছাড়তেই পারেন, কিন্তু কামড় দেওয়ার সময় কিংবা ছোবল দেওয়ার সময় কি এসব সরীসৃপ বাংলাদেশি আর ভারতের নাগরিকদের মধ্যে পার্থক্য করতে পারবে? যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্টের ভারতীয় শাখার স্ট্র্যাটেজি ও যোগাযোগ বিভাগের প্রধান রথিন বর্মন, সরকার যদি বাংলাদেশ সীমান্তবর্তী নদী জলাভূমিতে সাপ কুমির ছাড়ে, তাহলে তা একই সঙ্গে এসব সরীসৃপের জীবন এবং সেসব এলাকার স্থানীয় বাস্তু সংস্থান গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। আল জাজিরাকে রথিন বর্মন বলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের নদী খালগুলোতে এক প্রকার কুমির দেখা যায়। আসামের সংরক্ষিত জলাভূমিগুলোতেও মিঠা পানির কুমিরের একটি প্রজাতি রয়েছে। তবে এ দুটি অঞ্চলই ভারত বাংলাদেশের সীমান্ত থেকে অনেক দূরে এবং এসব কুমির সীমান্তবর্তী নদী জলাভূমির পরিবেশের সঙ্গে পরিচিত নয়। ফলে যদি এই পরিকল্পনা কার্যকর করা হয়, তাহলে প্রথম দিকেই এসব কুমির মারা পড়বে। বিষধর সাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর যদি কোনো কারণে কিছু সাপ কুমির বেঁচে যায়, তাহলে সেসব এলাকার স্বাভাবিক বাস্তু সংস্থানে গুরুতর বিশৃঙ্খলা ও ঝুঁকি সৃষ্টি হবে। অনেক প্রাণী হয়তো চিরতরে হারিয়ে যাবে। আধুনিক সময়ে বিশ্বের কোথাও সীমান্ত এলাকায় বিপজ্জনক সরীসৃপ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সে সময় মেক্সিকো এবং মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসী
অভিবাসন প্রত্যাশীদের জোয়ার ঠেকাতে সীমান্ত এলাকায় পরিখা তৈরি করে তাতে সাপ কুমির ছেড়ে দেওয়া এবং অভিবাসন প্রত্যাশীদের দেখামাত্র পায়ে গুলি করার একটি প্রস্তাব তার কাছে উত্থাপন করা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে বলেছিলেন, আমি হয়তো সীমান্ত সুরক্ষা ইস্যুতে কঠিন, কিন্তু এতটা নিষ্ঠুর আমি নই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় ভেকু দিয়ে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে এসব পণ্য ধ্বংস করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫% ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জর্দা, সিগারেট, কসমেটিক্স, পোশাক সহ বিভিন্ন ভোগ্য পণ্য ছিল। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের অপ্রীতিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। জামায়াত ইসলামী এবং সংসদের বিরোধী দলীয় নেতাকে নিয়ে ফজলুর রহমান এই বক্তব্য দেন। সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে সই করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আরও ৭০ জন সদস্য। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মুক্তিযুদ্ধ ও জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। এমনকি সংসদেও বক্তব্যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা জেনারেল জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকারের অধীনে ছিল এবং এখন পর্যন্ত সরকারের অধীনেই আছে। তারা সরকারের পক্ষ থেকে জনগণের টাকায় ভাতাপ্রাপ্ত হয়ে আসছেন। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সরকারে থাকায় আওয়ামী লীগ মতাদর্শের মুক্তিযোদ্ধারা দলটিতে যোগদান করেন। পরবর্তীতে কেউ জাসদে, কেউ জাতীয় পার্টিতে এবং রাজনৈতিক দল বিএনপি গঠন হলে অনেকে দলটিতে যোগ দেন। এছাড়াও কেউ কেউ আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপির মুক্তিযোদ্ধা দলে যোগ দেন। বিবৃতিতে নেতারা বলেন, ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর অনেক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন। তেমনি ফজলুর রহমান নিজের অতীত আওয়ামী নীতি বিসর্জন দিয়ে অনেক দল বদলের পর বিএনপিতে যোগ দেন। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারের ভাষ্যমতে, অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রেনিং গ্রহণের পর কোনো অস্ত্রই হাতে নেননি এবং মহান মুক্তিযুদ্ধে তিনি কোনো কোম্পানি কমান্ডার ছিলেন না। যে সকল মুক্তিযোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেন, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আলাদা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং জামায়াত ইসলামী সেই শক্তিকে সমর্থন দেয়। মুক্তিযোদ্ধা পরিষদ মনে করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত ইসলামী করতে পারে না। কোনো শহীদ পরিবারের লোক জামায়াত করতে পারে না, করলে এটা ডাবল অপরাধ। ফজলুর রহমানের এমন বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা বলেন, স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের যে কোনো রাজনৈতিক দল ও মতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, যা নাগরিকদের রাজনৈতিক অধিকার। তারা আরও বলেন, দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহান জাতীয় সংসদে আইন প্রণয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করার কথা। ব্যক্তিগত কিংবা দলীয় আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করার জায়গা জাতীয় সংসদ নয়। সরকার দলীয় এমপি ফজলুর রহমান মাননীয় বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে সংসদে যে সকল হিংসাত্মক এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করেছেন তা নিন্দনীয়। আমরা বীর মুক্তিযোদ্ধাগণ তার ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে বিবৃতিতে তারা উল্লেখ করেন, আমরা বিভাজনের রাজনীতির মানসিকতা পরিহার করে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ২৪ জুলাই সনদের নীতির আলোকে সংবিধান সংস্কার করে সকলে মিলে দেশটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনির্মাণের চেষ্টা করি। তা না হলে দেশটা পুনরায় ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শাসনের দিকে এগিয়ে যাবে, যা কারোর জন্য মঙ্গলজনক হবে না। বিবৃতিতে মুক্তিযোদ্ধা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, সহসভাপতি আব্দুল ওয়ারেস, ডাক্তার আলতাফ হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মতিউর রহমান, সেক্রেটারি তাজিরুল ইসলাম, সদস্য শামসুদ্দিন মিয়া, বোরহান উদ্দিন, আব্দুল করিম, মোকাররম হোসেন, কামাল উদ্দিন, হাফিজ উদ্দিন, আহসানুল্লাহ পাটোয়ারি, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, দৌলত আহমেদ, নূর মোহাম্মদ সহ আরও ৫৪ জন মুক্তিযোদ্ধা সই করেছেন। তবে ফজলুর রহমান চেঞ্জ টিভিকে বলেন, যারা আমার বক্তব্যের নিন্দা করেছে এরা সবাই জামায়াতপন্থী মুক্তিযোদ্ধা। এরা জামায়াতে যোগ দিয়ে নিজেদেরকে রাজাকারে পরিণত করেছে। এবার ইরান প্রসঙ্গ।
ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র বের করতে যাচ্ছে যা দেখে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির খবরে এই কথা প্রকাশ করা হয়েছে। কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, শত্রুরা ভুলভাবে ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উস্কানিহীন আগ্রাসনের মাধ্যমে তারা খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে। তিনি বলেন, এখন সেই ধারণাটাই সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের প্রসঙ্গ টেনে ইরানি বলেন, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, এই প্রতিশোধমূলক হামলার ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন বা কোনো ধরনের আকাশ অভিযান পরিচালনা করতে পারেনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসনের মুখে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত 100 দফা দৃঢ় ও সফল পাল্টা আঘাত হেনেছে। ইরানি এই কমান্ডার আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ অভিযানে নৌ ইউনিট ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর তারা আরও ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম যুক্ত করতে বাধ্য হয়, যার জন্য অতিরিক্ত ডেস্ট্রয়ার মোতায়েন করতে হয়েছে। তারপরও তারা অচলাবস্থায় রয়েছে। জবাবে ইরানের প্রতিশোধমূলক ব্যবস্থার আরেকটি অংশ ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী শত্রু ও তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ করে দেওয়া। এরপর ইরান প্রণালীটিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে, যেখানে জাহাজ চলাচলকে সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভরশীল করা হয়। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর তাদের আরোপিত অবৈধ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইরান এই উদ্যোগ নেয়। কমান্ডার ইরানির ভাষ্য অনুযায়ী ইরান আরব সাগরের দিক থেকেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, তারা যদি আর একটু কাছাকাছি আসে, আমরা কোনো বিলম্ব ছাড়াই অপারেশন পদক্ষেপ নেব। আমাদের বন্দরগুলো থেকে কিছু জাহাজ যাত্রা করেছে এবং কিছু তাদের গন্তব্যে পৌঁছেছে। এছাড়া অবরোধের অংশ হিসেবে কিছু ইরানি জাহাজ অবৈধভাবে জব্দ করার জন্য মার্কিন বাহিনীর তীব্র নিন্দা জানান ইরানি। তিনি এই কর্মকাণ্ডকে শুধু জলদস্যুতা নয়, বরং জিম্মি করা হিসেবেও আখ্যা দেন। তিনি বলেন, তারা জাহাজে থাকা নাবিক ও তাদের পরিবারকে জিম্মি করে রেখেছে। আমেরিকানরা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও খারাপ, কারণ সোমালি জলদস্যুরা দারিদ্র্যের কারণে এমন কাজ করত, কিন্তু এরা তাদের নৃশংসতার সঙ্গে জিম্মি করাকেও যুক্ত করেছে। তবে কমান্ডার দৃঢ়ভাবে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দেশের শহীদদের প্রতিশোধ নেওয়ার জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত শপথবদ্ধ। তিনি বলেন, আমরা তাদের উপর এমন আঘাত হানব যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস, ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায়, সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরও খবর। আন্তর্জাতিক জলসীমায় গাজাভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি নৌবাহিনী সশস্ত্র আগ্রাসন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গ্রিসের নিকটবর্তী আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইসরায়েলি কমান্ডোরা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং আত্মসমর্পণের দাবি জানাচ্ছে। 55টি দেশের নাগরিক ও মানবিক সহায়তা কর্মীদের জীবন বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। ফ্লোটিলার পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী তাদের নিজস্ব জলসীমা থেকে শত শত মাইল দূরে এসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক জাহাজে হস্তক্ষেপ করছে। নিরস্ত্র সাধারণ মানুষের উপর এই সশস্ত্র হুমকি আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফ্লোটিলার তথ্যমতে জাহাজগুলোতে বিশ্বের 55টি দেশের সাধারণ নাগরিক, সাহায্যকর্মী এবং শান্তিকামী প্রতিনিধিরা রয়েছেন। নিজ নিজ দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট সরকারগুলোর নৈতিক ও আইনি দায়িত্ব।
বিশেষ করে গ্রিস সংলগ্ন জলসীমায় এই ঘটনা ঘটায় গ্রিস সরকারকে দ্রুত কূটনৈতিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ফ্লোটিলার রাজনৈতিক প্রতিনিধি দল ও মিত্ররা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 3টি নির্দিষ্ট দাবি জানিয়েছেন। প্রথমত, ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অবিলম্বে কূটনৈতিক সুরক্ষা প্রদান করতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলের এই অবৈধ কর্মকাণ্ডের আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে। এবং তৃতীয়ত, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি এক আহ্বানে বলা হয়েছে, আজ রাতে বিশ্ব দেখল আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর সশস্ত্র জলদস্যুতা। গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া নিরস্ত্র মানুষদের ওপর এই হামলা কোনোভাবেই আইনত বৈধ নয়। এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড। দায়মুক্তির এই সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।